দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ। সরাসরি তার কাছে আমরা চলে যাব। সবুজ, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সব মিলিয়ে আপনার কাছে প্রস্তুতির কি খবর রয়েছে সেটা জানতে চাইব এবং উৎসবের আমেজ কেমন দেখছেন সব মিলিয়ে যদি বলেন। নুসরাত, এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের বকুলতলায়। এখানে 1431 বঙ্গাব্দের যে বিদায়, সেই বিদায় উপলক্ষে চৈত্র সংক্রান্তি অনুষ্ঠান হচ্ছে। এই চৈত্র সংক্রান্তি অনুষ্ঠানটি 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে এবং বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এই চৈত্র সংক্রান্তি অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষক কর্মচারীদের সমন্বয়ে অনুষ্ঠিত হচ্ছে এবং এই চৈত্র সংক্রান্তি অনুষ্ঠানে সকল শ্রেণী পেশার মানুষজন এখানে এসে যুক্ত হচ্ছেন এবং তারা সেই অনুষ্ঠানটি উপভোগ করছেন। এবং আপনি জিজ্ঞেস করছিলেন যে আপনি বর্ষবরণ প্রস্তুতিটা কেমন। আমি চারুকলার দক্ষিণ গেটে বিকেলে যেটা দেখেছি যে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতিতে তারা ব্যস্ত। তারা বর্ষবরণের যেই মোটিভগুলো তৈরি করা হবে সেগুলো প্রস্তুত করছে। তার মধ্যে প্রধান যে মোটিভগুলো হচ্ছে সেটা হচ্ছে ইলিশ, জাতীয় মাছ ইলিশ, 36 জুলাই এবং মুগ্ধের যে পানির বোতল, সেই পানির বোতলটি তৈরি করা হচ্ছে। এবং সবচেয়ে বড় যেই আকর্ষণ সেটি হচ্ছে ফ্যাসিবাদ বা ফ্যাসিস্টের যেই মুখাকৃতি, সেই মুখাকৃতিটি যেটি গত কয়েকদিন আগে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই পুড়িয়ে দেওয়ার পরে সেটিকে আবার নতুন করে নির্মাণ করার জন্য চারুকলার শিক্ষার্থীরা খুব ব্যস্ত সময় পার করছে। সেটি ককশিট দিয়ে নির্মাণ করা হচ্ছে এবং সেটি আগামীকাল যে সকাল 9টায় যে আনন্দ শোভাযাত্রাটি হবে, সেই আনন্দ শোভাযাত্রার সেটি উপস্থাপন করা হবে এবং শিক্ষক কর্মচারী এবং যারা শিক্ষার্থী এটা তৈরি করছে তারা বলছে যেটা অবশ্যই এটা তাদের আনন্দ শোভাযাত্রায় একটি নতুন চমক সৃষ্টি করবে। এবং এই মুহূর্তে আমি যেখানে আছি বকুলতলায়, সেই বকুলতলায় চৈত্র সংক্রান্তির অনুষ্ঠানে কেউ গান গাইছেন, কেউ আবৃত্তি করছেন, কেউ নৃত্য পরিবেশন করছেন, কেউ অভিনয় করছেন। সব মিলিয়ে এখানে একটি আনন্দঘন পরিবেশ একটি আনন্দঘন পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এবং এখানে পরিবার নিয়ে সবাই খুব আনন্দঘন পরিবেশে সেটা উদযাপন করছে। এই ছিল এখানকার সবশেষ অবস্থা। সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা থেকে যুক্ত হয়েছিলেন সবুজ মাহমুদ। তিনি আমাদের চৈত্র সংক্রান্তির বিস্তারিত খবর জানাচ্ছিলেন সেখানকার। দুয়ারে দাঁড়িয়ে 1432 বঙ্গাব্দ, আর কয়েক ঘন্টা পরেই উৎসবমুখর পরিবেশে নতুন বছরকে বরণ করবে দেশের মানুষ। এরই মধ্যে আনন্দ শোভাযাত্রার আয়োজন শেষ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। যদিও সংবাদ সম্মেলনে চারুকলা শিক্ষার্থীরা এবারের উৎসব কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আনন্দ শোভাযাত্রা নামটি অন্য দেশ থেকে আমদানি করা না। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। দুয়ারে দাঁড়িয়ে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। চলছে বাংলা বছর 1432 বরণের প্রস্তুতি, চলছে আনন্দ শোভাযাত্রার আয়োজন। এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার প্রাঙ্গণ পূর্ণ হয়ে উঠেছে ছোট বড় আকারের বিভিন্ন মোটিভ ও হরেক রকমের মুখোশে। ইলিশ লোকশিল্পীদের তৈরি কাঠের বাঘ এবং 36 জুলাই টাইপোগ্রাফি নির্মাণের কাজ অনেকটাই এগিয়ে নিয়েছেন শিল্পীরা। নতুন বছরের প্রত্যাশা থাকবে যেন দেশের সকলেই সবার প্রথমে ভালো থাকে, অর্থনৈতিক রাজনৈতিকভাবে দেশটা সুষ্ঠুভাবে চলতে পারে, কুসংস্কারগুলো থাকে সেগুলো বাদ দিয়ে যেন সব নতুনভাবে শুরু করা যায়, সেই প্রত্যাশাটাই করব। দিন রাত পরিশ্রম করে আমার পরিবার সহ, আমার শিল্পী বন্ধুরা সহ আমরা এই একটা 100 ফিটের একটা পটচিত্র করছি। প্রত্যেকদিন আমরা 6-7 ঘন্টা ধরে কাজ করেছি। প্যাঁচা বানাচ্ছিলাম, ভাগের মুখ বানাচ্ছিলাম, মুখোশ বানাচ্ছি। এছাড়াও আমরা প্যাসিবাদের কিছু জিনিস বানিয়েছি। এদিকে রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে বৈশাখ ফ্যাসিস্ট রেজিম মুক্ত নয় বলে দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। শোভাযাত্রার নাম বদলের যৌক্তিক কোনো কারণ না জানালে আগামী বছর মঙ্গল শোভাযাত্রা আয়োজনের হুঁশিয়ারি দেন তারা। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হচ্ছে, তা এবার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামে পালিত হবে।
আমরা এই সিদ্ধান্ত সমর্থন করছি না। যেই সিনেটের মাধ্যমে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো সেটা মোটেই কাম্য ছিল না, কারণ চারুকলার শিক্ষার্থীদের মতামত ছাড়াই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো কারণ না দেখিয়ে এই বছর পরিবর্তন করেও যদি তারা টিকে যায়, আগামী বছর তাদের অন্তত এই কারণটা দেখাতে হবে, না হলে আমরা আগের নামে ফিরে যাব। চারুকলায় এসেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় ফ্যাসিজমের প্রতীক ফ্যাসিবাদী কায়দায় পুড়িয়ে দেওয়া হয়েছে মন্তব্য করে তিনি জানান, আনন্দ শোভাযাত্রা নামটি অন্য দেশ থেকে আমদানি করা হয়নি। আজকে কারুকলা ইনস্টিটিউটের অনুষদে যে আমি ফ্যাসিস্টদের যে আক্রমণের এখানে বহিঃপ্রকাশ দেখলাম, যে ছাই দেখলাম, আমি তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আনন্দ শোভাযাত্রাই ছিল, এটা আমদানিকৃত সংস্কৃতি, এটা আমাদের অরিজিনাল সংস্কৃতি না। এখন যে আনন্দ শোভাযাত্রা, সে আনন্দ শোভাযাত্রাই হচ্ছে আমাদের ঐতিহ্য এবং সেটাই করা হচ্ছে। নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান স্লোগান সামনে নিয়ে সোমবার চারুকলা অনুষদ থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হবে। নিবিড় সাহা, ৭১, ঢাকা। নববর্ষের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি নেই কোনো নিরাপত্তা ঝুঁকিও। রমনা বটমূলে নববর্ষের নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী একথা জানিয়েছেন। এদিকে বর্তমান সরকার আসার পর যে কোনো আয়োজন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ বলে মন্তব্য করেছেন র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান। চেয়েছেন সবার সহযোগিতা। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। আচমকা নববর্ষের আয়োজন ঠেকাতে বোমা হাতে হাজির দুই যুবক। আতঙ্ক ছড়িয়ে পড়ল চারিদিকে। এর মধ্যে জনগণের জানমালের নিরাপত্তায় ছুটে এলো পুলিশের বিশেষ বাহিনী সোয়াত, এলো বিশেষ ডগ স্কোয়াড K9 এবং বম্ব ডিসপোজাল ইউনিট। অবশেষে ধরা পড়ল হামলাকারীরা। তাদের ফেলে যাওয়া বোমা স্বয়ংক্রিয় পদ্ধতিতে সরিয়ে নিষ্ক্রিয় করা হলো। এভাবেই মহড়ার মধ্য দিয়ে নববর্ষের নিরাপত্তার প্রস্তুতি দেখানো হয় ডিএমপি কমিশনারকে। পরিদর্শন শেষে তিনি জানালেন, ঢাকা মহানগরীকে ২১টি সেক্টরে ভাগ করে ডিএমপির পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমরা ১৮,০০০ নিরাপত্তা কর্মী পুলিশ অফিসার নিয়োগ করতেছি, সাথে র্যাব আছে, বাংলাদেশ আর্মি আছে, এটিইউ আছে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাও আমাদেরকে সাহায্য করতেছে। এখন পর্যন্ত কোথাও থেকে কোনো এরকম কোনো ঝুঁকির কথা আমাদেরকে জানানো হয় নাই। সো আমি তার ভিত্তিতে বলতে পারি যে এখন পর্যন্ত কোনো ঝুঁকি নেই। ডিএমপি কমিশনার জানালেন, সোমবার অনুষ্ঠানস্থলে কোনো রকম মুখোশ, ব্যাগ, ধারালো বস্তু এবং বাঁশি আনা যাবে না। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও সাইবার পেট্রোল সহ নববর্ষ কেন্দ্রিক অপপ্রচার রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো অপতৎপরতা মর্টিন করা হচ্ছে। রমনা পার্ক সদী উদ্যানে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত প্রবেশ গেট দিয়ে প্রবেশ করা যাবে। বিকেল ৫ ঘটিকার পর সকল গেট বাহির গেট হিসেবে ব্যবহৃত হবে। এর আগে পরিদর্শনে এসে র্যাবের মহাপরিচালক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মাঠে সার্বক্ষণিক নজরদারি থাকবে র্যাবের। আমার তো মনে হয় যে পূর্ববর্তী যে কোনো বছরের তুলনায় এবারে সবগুলি অনুষ্ঠান নিরাপত্তার দিক দিয়ে বলেন, আনন্দ উৎসাহের দিক দিয়ে বলেন, সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং একই ধারাবাহিকতায় আমরা এই নববর্ষের অনুষ্ঠানেও সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো বলে আশাবাদী। ভিতরে ফুড পেট্রোল থাকবে, সাদা পোশাকে আমাদের নজরদারি থাকবে, রাস্তায় আমাদের মোটরসাইকেল টহল, গাড়ির টহল থাকবে। তো ইনশাল্লাহ নিরাপত্তাজনিত কোনো সমস্যা হবে না বলে আমি আশাবাদী। এই আয়োজনকে নিরাপদ করতে জনগণের সহযোগিতাও চেয়েছে ডিএমপি ও র্যাব। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। রমনার ছায়াতলে ১৪৩২ বাংলার নতুন ভোরের সূর্যকে স্বাগত জানাতে প্রস্তুত ছায়ানট। তারই চূড়ান্ত মহড়া হলো বিকেলে রমনা বটমূলে। গানে পাঠে ১৫০ শতাধিক শিল্পী ঝালাই করে নিলেন পরিবেশনাগুলো। ছায়ানটের এবারের আয়োজনের প্রতিপাদ্য আমার মুক্তি আলোয় আলোয়। ছায়ানট সভাপতি সানজিদা খাতুনের প্রয়াণে এবার সভাপতির কথন থাকবে নির্বাহী সভাপতির কণ্ঠে। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। আলোর আহ্বান এবারে ছায়ানটের বর্ষবরণ আয়োজনে। দেশ মানুষকে ভালোবেসে বরাবরই সাজানো আয়োজনটির এবার ৫৮তম আসর। ১৯৬৭ সালে পাকিস্তানি শাসকের বাঙালিত্বের প্রতি রাঙানো চোখ উপেক্ষা করে যে আয়োজনের সূচনা করেছিল ছায়ানট, তাই আজ বর্ষবরণে বিশ্ব বাঙালির প্রধান
প্রাণের উৎসব। বছর যায় বছর আসে, নতুন উদ্দীপনা, নতুন আনন্দ। স্বাধিকার আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা যেই চেতনায় নিজেদেরকে নিয়োজিত রেখেছি, সদা জাগ্রত করছি, সেই বাঙালি হয়ে ওঠা এবং বিশ্ব মানব হয়ে ওঠা। রাগ ভৈরবীতে সকাল 6:15 শুরু হবে যে প্রভাতী আয়োজন, তা মুখর থাকবে একক সম্মেলক গান ও পাঠে। বিকেলে চলছিল তারই শেষ মুহূর্তের প্রস্তুতি। মহড়ায় আপনারা খেয়াল করবেন যে গানগুলো নির্বাচন করা হয়েছে, একই কথা, মানুষের কথা, সম্প্রীতির কথা, ভালোবাসার কথা। এবারের আয়োজনে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে থাকছে কৈশোর আর তারুণ্যের মিশেল। কেউ কেউ অংশ নিচ্ছে প্রথমবারের মতো, তাদের চোখে নতুন সকালের ভোর। আমি বাবার কোলে করে এসেছি, আমার সেটা মনে আছে এবং আমি সবসময় চেয়েছি ওখানে গাইব এবং এই জন্য এবছর অনেক অনেক উৎসাহিত। তৃতীয়বারের মতো বর্ষবরণ উদযাপন করছি ছায়ানটের সাথে। অনেক দিন ধরে এবং দীর্ঘ সময় ধরে আমরা মহড়া করছি, তো আমরা যদি এবার মানে স্টেজে আমরা যদি ভালো মতো গানটা করতে পারি তো এটা আমাদের কাছে একটা সফলতা হবে। এবার অংশগ্রহণ করতে পেরে তো অনেক ভালো লাগছে, কিন্তু আমাদের প্রিয় আপু সঞ্চিতা আপু তো এখন বেঁচে নেই, তো এটার কারণে খারাপও লাগছে। এটা একটা অসাম্প্রদায়িক অনুষ্ঠান, তো যখন সবাই মিলে একসঙ্গে গান করি আর দেশ বিদেশ কত দর্শক আসে, মানে এই অনুভূতিটা আসলে অনেক ভালো লাগে আর এটা ভাষায় প্রকাশ করা যায় না। রবির আলোয় স্নাত সকালে মানবতা ও মনুষ্যত্বের জয়গানে মানুষের মিছিলে মুখর হবে আয়োজন, প্রত্যাশা ছায়ানটের। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা। নববর্ষের প্রথম দিন বাঙালির সম্প্রীতির অন্যতম প্রতীক বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিটি ধর্ম বর্ণের মানুষকে নিজেদের রীতি অনুযায়ী দিনটি উদযাপন ও সর্বজনীন উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে তিনি এ আহ্বান জানান। আরও জানাচ্ছেন মুজাহিরুল হক রুমেন। রোববার রাজধানীর বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর নির্মাণ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বৌদ্ধ বিহারটি ঘুরে দেখেন, অভিভূত হন। আমার অনেক বয়স হয়েছে, কোনোদিন দেখা হয়নি এত চমৎকার একটা বৌদ্ধ বিহার। না দেখলে জানতে পারতাম না এত সুন্দর একটা ঐতিহাসিক জায়গা এখানে আছে, যেটা দেশের সব মানুষের জায়গার একটা জায়গা হতে পারত শ্রদ্ধা নিবেদনের জন্য। আমাদের সেটা হয়ে ওঠেনি। আমি অভিনন্দন জানাই সেনাবাহিনীকে, তারা স্বতঃস্ফূর্তভাবে এই দায়িত্ব গ্রহণ করেছে। ভবনটি যেন বৌদ্ধ বিহারের ইতিহাস ঐতিহ্যকে সুরক্ষা দিয়ে নির্মাণ করা হয় সেই নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। যখন সম্প্রীতি ভবন নির্মাণ হবে এটার থেকে যেন বিচ্ছিন্ন হয়ে না যায়, এমন একটা ভবন করলাম যে মনে হয় না যে ইতিহাসের সঙ্গে মিল আছে। আমি দেখি নেই, আমি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি, এটা মহান কৃতিত্ব এবং মহান সম্মানের ব্যাপার যে আমরা যেটা করতে পারছি। কাজেই সেই ঐতিহাসিক দায়িত্ব স্মরণ করে তারা করবেন, আমাদের সবার শুভেচ্ছা তাদের পেছনে রইল। রাত পোহালেই বাংলা নববর্ষ। এই দিনটি বাঙালির সম্প্রীতির অন্যতম প্রতীক উল্লেখ করে প্রধান উপদেষ্টা সার্বজনীন উৎসবে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান। দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। বাঙালির সম্প্রীতির এই বন্ধনকে এগিয়ে নিতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আমাদের সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হোক। মুজাহিরুল হক রুমেন, ৭১, ঢাকা। এদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রয়োজনীয় সবকিছুই সেনাবাহিনী করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেন, সবাই মিলে দেশকে শান্তির জায়গায় নিয়ে যেতে হবে। সকালে রাজধানীর মিরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা জানান সেনাবাহিনী প্রধান। আরও জানাচ্ছেন নূরনবী সরকার।
রাজধানীর মেরুলবাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সেনাবাহিনীর অর্থায়ন ও ব্যবস্থাপনায় নির্মিত হচ্ছে সম্প্রীতি ভবন। সেই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সহ অন্যদের সাথে অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান তাঁর বক্তব্যে জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি এদেশের হাজার বছরের ঐতিহ্য। তিনি জানান, সকল ধর্ম, বর্ণ ও গোত্র মিলে একসাথে বাস করতে চাই। বাংলাদেশ একটা সম্প্রীতির একটা দেশ। এই দেশে হাজার হাজার বছর ধরে সকল ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা শান্তিতে বসবাস করে আসছি। সেটারই একটা প্রতিফলন আজকের এই অনুষ্ঠান। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার এই দেশ, এই সম্প্রীতি বজায় রেখে আমরা বাস করতে চাই। সেনাবাহিনী প্রধান জানান, হিংসা ও বিদ্বেষহীন দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। হিংসা বিদ্বেষবিহীন দেশ, এটাই আমরা গড়ে তুলতে চাই এবং আমরা চাই সবাই একসাথে এখানে সুন্দরভাবে বসবাস করব। সেই উদ্দেশ্যেই আমরা সবসময় কাজ করে যাচ্ছি। সেনাবাহিনী প্রধান আরও জানান, পাহাড়ে শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় সকল কিছু করতে সদা প্রস্তুত সেনাবাহিনী। আমরা চাই চিটাগং হিল ট্র্যাক্টসে, পার্বত্য চট্টগ্রাম যেন শান্তি বিরাজ করে। তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি। সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সবসময় সদা প্রস্তুত থাকব। সবাই মিলে এই দেশ জাতিকে একটা শান্তির জায়গায় নিয়ে যেতে চাই। সেনাবাহিনী প্রধান তার বক্তব্যে উল্লেখ করেন, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, হানাহানি কাম্য নয়। আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। আমরা এখানে হানাহানি, বিদ্বেষ চাই না। সবার সমস্ত বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু অবশেষে আমরা সবাই সবাইকে যেন শ্রদ্ধা করি, একে অপরের বক্তব্যকে যেন শ্রদ্ধা করি, মতামতকে শ্রদ্ধা করি। আমাদের নিজস্ব মতামত থাকবে, সেই অনুযায়ী আমরা অবশ্যই কাজ করব, কিন্তু আমরা একে অপরের প্রতি যেন শ্রদ্ধাবোধটা থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি। জেনারেল ওয়াকারুজ্জামান জানালেন, দেশের সম্প্রীতি ও শৃঙ্খলা বজায় রাখতে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। নুনবী সরকার, ৭১, ঢাকা। নির্বাচনের তারিখ নিয়ে ধোঁয়াশা গণ অভ্যুত্থানের চেতনা পরিপন্থী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কাদের সুবিধা দিতে এটি করা হচ্ছে সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বলেছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না। এদিকে সংস্কারের দোহাই দিয়ে গণতন্ত্রের ধারাবাহিকতা বন্ধ রাখা যাবে না বলেও মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শফিকুল হকের রিপোর্ট। ডিসেম্বর নাকি জুন, কবে হচ্ছে নির্বাচন? বিএনপি নেতারা বলছেন, তারা নির্বাচনী রোডম্যাপের দাবি জানিয়ে এলেও ভোটের দিনক্ষণ নিয়ে এখনও কোনো স্পষ্ট বার্তা মেলেনি। এ বিষয়ে বিভিন্ন অনুষ্ঠান ও বিবৃতিতে সরকারের তরফ থেকে যে বক্তব্য আসছে তা নিয়ে ধোঁয়াশার অভিযোগ তুলছেন বিএনপি নেতারা। প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে গণ অভ্যুত্থানে সক্রিয় থাকা নেতারা অভিযোগ তুললেন, নির্বাচন নিয়ে অস্পষ্টতা বাড়ছে। ক্ষমতায় যেই থাকতে চায় তাদের দল গঠন করে নির্বাচনে অংশ নেয়ার তাগিদ দিলেন তারা। ভোটের দরকার নেই, ডক্টর ইউনূসকে আরো 5 বছর চাই। তারা কি একবারও ভেবে দেখেছেন যে এই রকম জনপ্রিয় নেতাদের অপ্রিয় হয়ে যেতে 1 বছর সময় লাগেনি? যদি তাকে ক্ষমতায় রাখতে চান তাহলে বলেন তিনি একটা দল করুক, ভোট করুক, অত জনপ্রিয় থাকলে সবাই মিলে ভোট দেন, আবার 5 বছরের জন্য উনি ক্ষমতায় আসুক। সরকারের মধ্যে দেখছি অনেক সরকার অনিচ্ছাকৃতভাবে কিনা জানি না, রাজনৈতিক দলগুলোর সঙ্গে একজনের দূরত্ব নিয়ে আপনারা হাঁটছেন। এটা কোনো ভালো লক্ষণ না। এই সরকার আমাদের সরকার, আমরা সমর্থন জুগিয়েছি। বিশেষ কোনো দলকে, কোনো মতাদর্শকে তাদের দিকে ঝুঁকে পড়াটা আপনাদের কাজ না। সুতরাং আপনাদের নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন ওঠে তাহলে আগামী নির্বাচনে প্রশ্ন করতে হবে। নির্বাচনের কথা বললেই বিভিন্ন মাধ্যমে সমালোচনা হচ্ছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বললেন, গণতন্ত্রের উল্টো পথে যাত্রা দেশের জন্য শুভ হবে না। খুব দ্রুতই ভারসাম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ফিরে পাবে মানুষ, সেই প্রত্যাশা তার। কোন গণতান্ত্রিক শক্তিকে মাঝপথে আপনারা সুবিধা দিচ্ছেন? কাদেরকে সুবিধা দেওয়ার জন্য, কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা প্রায় ডিসেম্বর থেকে জুন এই সমস্ত আসা যাওয়া করছেন? এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন? আপনি পৃথিবী বিখ্যাত একজন সম্মানিত ব্যক্তি, আপনার এই রকম শিফটিংটা কিন্তু জাতি এবং আন্তর্জাতিক ভালোভাবে নেবে না।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্ষবরণের প্রস্তুতি দেখতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানান। হ্যাঁ, সংস্কার করতে হবে, কিন্তু সংস্কার তো চিরস্থায়ী বন্দোবস্ত নয়, পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট নয়। সংস্কার চলমান প্রক্রিয়া, কিন্তু গণতন্ত্রের ধারাবাহিকতাকে তো বন্ধ রাখা যাবে না। এ সময় আনন্দ শোভাযাত্রা নামটি আমদানি করা কোনো সংস্কৃতি নয় বলেও মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। যে অতীত ঐতিহ্য এবং গৌরব আমাদেরকে মহিমান্বিত করেছে, সেটিকে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। শফিকুল হক, ৭১, ঢাকা। পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। অবৈধভাবে প্লট গ্রহণ করায় শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধেও হয়েছে গ্রেফতারি পরোয়ানা। আসামিরা নির্ধারিত সময়ে আদালতে হাজির না হলে পলাতক দেখিয়ে আইনি কার্যক্রম চলবে বলে জানান দুদকের মহাপরিচালক। জেমসন মাহবুবের প্রতিবেদনে বিস্তারিত। রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ২০২২ সালে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। রাজধানীতে প্লট থাকার তথ্য গোপন রেখে আবারও প্লট গ্রহণের অভিযোগে জানুয়ারিতে শেখ হাসিনা, বোন রেহানা ও তাদের সন্তানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ৬টি মামলা করে দুদক। ১০ মার্চ দেওয়া হয় এসব মামলার অভিযোগপত্র গ্রহণ করে দুদকের আবেদনের প্রেক্ষিতে সব আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ জাকির হোসেন গালিব। আজকে তদন্তকারী কর্মকর্তাকে শুনানি করার পর বিজ্ঞ আদালত চার্জশিট গ্রহণ করেন এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানা জারি হয় রেহানা কন্যা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধেও। তার বিরুদ্ধে অভিযোগ, পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাকে ব্যবহার করে অবৈধ প্রভাব খাটিয়ে মা রেহানা সহ ভাই বোনের নামে প্লট বরাদ্দ নেয়া। গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন রেহানা। বিদেশে অবস্থান করছেন তাদের সন্তানরা। দুদক বলছে, পরোয়ানা জারির পর তারা যদি আদালতে হাজির না হন তবে তাদের পলাতক দেখিয়েই মামলার বিচার চলবে। ২৭ এপ্রিল এই পরোয়ানা তামিলের শেষে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করবেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। চার্জশিটভুক্ত আসামি যদি বিজ্ঞ আদালতে যদি হাজির না হন কিংবা তিনি যদি ইচ্ছাকৃতভাবে পলাতক থাকেন, সেই ক্ষেত্রে আদালত তাকে পলাতক ঘোষণা করেই এই মামলার বিচার কার্যক্রম শুরু করবেন। এদিন ভুয়া বিল ভাউচার দেখিয়ে ইউনিয়ন ব্যাংক থেকে ৩.৫ কোটি টাকা আত্মসাতের দায়ে ব্যাংকটির সাবেক এমডি ABM মোজাম্মেল হক সহ ২৭ জনের বিরুদ্ধে ২টি মামলা করেছে দুদক। পদ্মা ব্যাংকের ৫ কোটি টাকা আত্মসাৎ চেষ্টার অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শারাফাত ও ফারহানা মোমিন সহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। জেমসন মাহবুব, ৭১, ঢাকা। বাংলাদেশি পাসপোর্টে আবারও এক্সেপ্ট ইসরায়েল বা ইসরায়েল ব্যতীত শব্দটি যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে ব্যবস্থা নিতে বহিরাগমন এবং পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে বাংলাদেশিদের ইসরায়েল ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি হচ্ছে আবারও। বাংলাদেশি পাসপোর্ট ব্যবহারকারীদের ইসরায়েল ভ্রমণের কোনো সুযোগ অতীতে ছিল না। তবে ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে ই পাসপোর্ট চালুর পর কোনো ঘোষণা ছাড়াই পাসপোর্টে উল্লেখিত এই নিষেধাজ্ঞাটি তুলে দেওয়া হয়। এ বিষয়ে কোনো ব্যাখ্যাও দেয়নি সাবেক সরকার। গাজায় একের পর এক হত্যাযজ্ঞ চালিয়ে আসছে ইসরায়েল। সেই প্রতিবাদে ফুঁসছে বাংলাদেশও। শনিবার ইসরায়েল বিরোধী সমাবেশে দেশটির সাথে সব রকমের সম্পর্ক ও যোগাযোগ ছিন্ন করার দাবি জানানো হয়। ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। ২, জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। এমন পরিস্থিতিতে রবিবার জানা গেল বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল বা ইসরায়েল ব্যতীত শব্দটি আবার যুক্ত হচ্ছে। চলতি মাসের শুরুর দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যা প্রকাশ হলো রবিবার।
নির্দেশনাটি বলবৎ হবার মধ্য দিয়ে বাংলাদেশে পাসপোর্টধারীদের ইসরায়েল ভ্রমণের উপর নিষেধাজ্ঞাটি আবারও বলবৎ হল। শারমিন মীরা, ৭১, ঢাকা। বিশেষ ক্ষমতায়নে আটক মডেল মেঘনা আলমের আটকাদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং তাকে কেন মুক্তির নির্দেশ দেওয়া হবে না তা জানতে একটি রুল জারি করেছে হাইকোর্ট। আগামী 2 সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট এবং আইজিপিকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। মেঘনা আলমের বাবা বজরুল আলম মেয়ের দ্রুত মুক্তি চেয়েছেন। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। 2020 সালে মিস আর্টস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী মডেল মেঘনা আলমকে গেল বুধবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। আমাকে ফোন করেছেন, পারমিশন নিয়েছেন যে আমি এই লোককে নিয়ে আপনার বাসায় আসব। পরে বৃহস্পতিবার রাত 10:30টার দিকে সাবেক এই মিস আর্ট বাংলাদেশকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবির আবেদনের প্রেক্ষিতে মহানগর হাকিম মোহাম্মদ শেফাতুল্লাহ বিশেষ ক্ষমতা আইনে মেঘলাকে 30 দিন কারাগারে আটক রাখার আদেশ দেন। এই আটকাদেশ অবৈধ ঘোষণা করে রোববার 2 সপ্তাহের জন্য একটি রুল জারি করে হাইকোর্ট। যে প্রক্রিয়ায় তাকে তার বাসা থেকে তুলে নেওয়া হয়েছে তা কেন মানবাধিকারের পরিপন্থী ও অবৈধ নয় রুলে সেটিও জানতে চাওয়া হয়েছে। রিটের শুনানি শেষে বিচারপতি রাজিকাল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। তাকে ডিবি অফিসে আটক রাখা, 24 ঘন্টার বেশি কোনো আইনজ্ঞের সাথে পরামর্শ করার সুযোগ না দেওয়া, এই পুরো প্রক্রিয়াটাকে কেন অসাংবিধানিক এবং মৌলিক অধিকার পরিপন্থী ঘোষণা করা হবে না, এবং দ্বিতীয়ত কেন যে ডিটেনশন অর্ডার দেওয়া হয়েছে তাকে বিশেষ ক্ষমতা আইনের অধীনে সেটাও কি কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না, এই মর্মে হাইকোর্ট আজকে রুল জারি করেছে। মেঘনা আলমকে আটকাদেশ চ্যালেঞ্জ করে আবেদনটি করেছিলেন তার বাবা বদরুল আলম। একটা দেশের অর্থনৈতিক ক্ষতি করলে তার দৃশ্যমান তার এভিডেন্স থাকবে না, তার কোনো কিছুই তারা দাঁড় করে দেবে না। আইন শৃঙ্খলা অবনতি কোথায় সে ঘটালো, কোথায় সে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, এগুলো কিছুই বলা হয় নাই। তাকে এইভাবে অন্যায়ভাবে তাকে আমি পরিষ্কার মনে করি এটা রাষ্ট্রের একটা অন্যায় কাজ করেছে। হ্যাঁ, রাষ্ট্র উচিত ছিল যথাযথ আইন প্রক্রিয়া মেনটেন করে তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, সে যদি কোনো অপরাধ করে সেটা না করে অন্যটা করেছে, এটা আমরা খুবই ক্ষুব্ধ। এদিকে সকালে ডিএমপি কমিশনার রমনা বটমূলে বৈশাখ উদযাপনের নিরাপত্তা ব্যবস্থা দেখতে এলে মেঘনা আলমের আটকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। কোনো নজির নাই আমরা কাউকে উঠায় নিয়ে আসি, অপহরণ করি, আটকায় রাখি। আমরা যেটা আইনে আছে আমরা কাউকে আইন মোতাবেকই অ্যারেস্ট করতেছি এবং 24 ঘন্টার মধ্যেই তাদেরকে আমরা কোর্টে সোপর্দ করি। ডিএমপি কমিশনার জানান, মেঘনা আলম চাইলে তিনি তার আইন অধিকার প্রয়োগ করতে পারবেন। সৈকত সাদিক, ৭১, ঢাকা। পলিসি রেট নিয়ে মুখোমুখি অবস্থানে বাংলাদেশ ব্যাংক ও আইএমএফ। ঋণের শর্ত হিসেবে পলিসি রেট বাড়াতে চাপ দিয়ে তা আকাশচুম্বী করে এখন আবার তা কমাতে উল্টো চাপ দিচ্ছে আইএমএফ। তবে কেন্দ্রীয় ব্যাংকের সাফ কথা, মূল্যস্ফীতি না কমা পর্যন্ত কোনোভাবেই পলিসি রেট তারা কমাবে না। এদিকে বিনিয়োগের উপর নেতিবাচক প্রভাব পড়লেও এখনই বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট না কমানোর সিদ্ধান্তের সাথে একাত্মতা জানিয়েছেন বিশেষজ্ঞরা। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। দায়িত্ব নেওয়ার পরই গেল বছরের 24 সেপ্টেম্বর 50 ভিত্তি পয়েন্ট বাড়িয়ে পলিসি রেট বা নীতি সুদের 9.50% নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। প্রায় 1 মাস পর 22 অক্টোবর আবারও বড় ব্যবধানে নীতি সুদের বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে পলিসি রেট ফের 50 ভিত্তি পয়েন্ট বাড়ানোর পর ওভারনাইট রেপো সুদের 10% বা ডাবল ডিজিটে উন্নীত করে কেন্দ্রীয় ব্যাংক। এরপর চলতি বছরের 10 ফেব্রুয়ারি প্রথমবারের মতো 2024-25 অর্থ বছরের শেষ মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, যেখানে পলিসি রেট 10% রেখেই নতুন মুদ্রানীতি ঘোষণা করা হয়। আইএমএফ এর বাড়তি চাপেই মূলত বারবার পলিসি রেট বাড়িয়েছিল বাংলাদেশ ব্যাংক, যদিও এখন বাংলাদেশ ব্যাংককে পলিসি রেট কমানোর জন্য উল্টো চাপ দিচ্ছে আইএমএফ। তারা পলিসি রেটটাকে আমরা আবার যাতে একটু রিভিজিট করি এই বিষয়ে আমাদেরকে তার প্রস্তাবনা তুলে আমাদের ইনফ্লেশনটা জুন বা জুন পরবর্তীতে কোথায় যে দাঁড়াবে এইভাবে একটা প্রজেকশন আইএমএফ নিজেও করেছে, সেটা 8 to 8.34-এর মধ্যে আছে। আমরাও চাচ্ছি যে এটা অবশ্যই এটার নিচে নেমে আসুক, সেই ব্যাপারে আমরা কাজ করতেছি এবং স্যাটিসফ্যাক্টরি লেভেলে না নেওয়া পর্যন্ত
আমরা পলিসি রেটে হাত দিব না, এটা গভর্নর তাদেরকে জানিয়ে দিয়েছে। আর্থিক খাত বিশেষজ্ঞরা বললেন, পলিসি রেট এই মুহূর্তে না কমানোর বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত ঠিক আছে। তারা বললেন, জুন নাগাদ মূল্যস্ফীতি কমলে তারপর পলিসি রেট কমানো যেতে পারে। আমরা যদি পলিসি রেট নিচে রাখতে পারি, আমাদের ইন্টারেস্ট রেট, লেন্ডিং রেট যদি কম হয়, তাহলে সেটা আমাদের বিনিয়োগকারীদের জন্য ভালো হবে, আমাদের কর্মসংস্থানের জন্য ভালো হবে। এটা বাংলাদেশ ব্যাংকও জানেন। কিন্তু মূল্যস্ফীতিটা নিয়ে আসার একটা অগ্রাধিকারমূলক দাবি অর্থনীতিতে আছে, বাজার ব্যবস্থাপনা এবং অন্যান্য বিষয়কে যদি আমি বিবেচনা নিই। সেই জন্য বাংলাদেশ ব্যাংকের স্টান্সটা আমার মনে হয় যে ঠিক আছে, এবং আমাদের আরেকটু অপেক্ষা করে দেখা উচিত যে মূল্যস্ফীতিটা আমাদের কমছে কিনা, এবং এই প্রবণতা যেটা আছে এই প্রবণতাটা টেকসই কিনা। এটাকে ঠিক চাপ বলা মুশকিল, এগুলো তো আসলে ঠিক আলোচনা লেভেলে হয় এই ধরনের ঠিক চাপ না। তারা তাদের সাজেশনের কথা বলেছে, তারা হয়তো ভেবেছে দেখেছে যে এমনি হয়তো। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১ সাথেই থাকুন।